চ্যাপ্টার একটা দেখবো আমরা। আজকে বেশি কিছু দেখাবো না। আচ্ছা, ফটো ডিটেক্টর, আসলে ফটো ডিটেক্টর আগে একটু কনসেপচুয়াল জিনিসটা একটু দেখে নিই আমরা। দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা এতদিন পর্যন্ত যেটা দেখলাম যে আমাদের অপটোইলেকট্রনিক্স এর আসলে তিনটা পার্ট, একটা হলো গিয়ে ট্রান্সমিটার, একটা হলো রিসিভার, আর মাঝখানে চ্যানেল। অপটোইলেকট্রনিক্স ঠিক না, এটা যে কোনো অপটিক্যাল কমিউনিকেশনে তিনটা পার্ট থাকে, ট্রান্সমিট, চ্যানেল, রিসিভ। হ্যাঁ, তো ট্রান্সমিটার পার্টে আমরা দেখেছি যে কিভাবে এলইডি এবং লেজার দ্বারা ট্রান্সমিট করা যেতে পারে। ওভারঅল যদি জিস চিন্তা করি আমরা যে কিভাবে এলইডি দ্বারা লাইট জেনারেট করা যেতে পারে, কিভাবে লেজার দ্বারা লাইট জেনারেট করা যেতে পারে। আমরা পরে দেখলাম যে যদি শর্ট হেল ট্রান্সমিশন হয় তাহলে এলইডি দিয়ে হয়ে যায়, কিন্তু লং হেল ট্রান্সমিশনের জন্য আমরা লেজার ইউজ করে থাকি। আবার লং হেল যদি আমরা জিনিসটাকে স্টেবল রাখতে চাই তাহলে ডাবল হেডার স্ট্রাকচার ইউজ করা ভালো। তারপর হচ্ছে তোমার শর্ট হেলের জন্য আমরা এলইডি ইউজ করতে পারি, এটা আবার ডাবল হেডার স্ট্রাকচার, শর্ট হেলে কি হলো উইথ কমে আসবে। সো অল দিজ আর জেনারেশন, লাইট জেনারেশন কিভাবে হয়ে থাকে। ঠিক আছে, যেমন এই যে জেনারেশন ফর এক্সাম্পল। এরপর যে জেনারেশন হলো সেটা যে একটা পর্যায়ে যেতে রিসিভ করতে হবে। ঠিক আছে, রিসিভ করে তুমি সিগন্যাল পাবা, অপটিক্যাল সিগন্যাল পাবা। এই রিসিভ পার্টি হলো যে ফটো ডিটেক্টর, ডিটেকশন পার্টটা। তো ডিটেক্টর হিসাবে অনেক ধরনের ডিটেকশন থাকতে পারে, তার মধ্যে আমরা আমরা বেসিক্যালি দেখবো জেনারেল একটা ডিটেক্টরের কি কি কনসেপ্ট হতে পারে। স্পেসিফিক ডিটেক্টরের জন্য যেমন আমরা সোলার সেল দেখবো, যে সোলার সেল কি হয়ে থাকে, লাইট জেনারেট করা হচ্ছে, যেটা সানটা কি, সানটা সে ডিটেক্ট করে এবং সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। সো সোলার সেল বেসিক্যালি ডিটেক্ট করে কি, ভিজিবল লাইট, ভিজিবল রেঞ্জের লাইট ডিটেক্ট করে থাকে। আইআর ডিটেক্টর, ইনফ্রারেড ডিটেকশন করতে পারতেছে। এক্স ডিটেক্টর, এক্স রে রেঞ্জের ম্যাটেরিয়াল ডিটেক্ট করতে পারতেছে। গামা ডিটেক্টর, অনেক ধরনের ডিটেক্টর তৈরি করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু বেসিক প্রিন্সিপালটা কি সেটা আমরা আজকে দেখব। তো হ্যাঁ, তো দিস ইজ দ্য ফটো ডিটেক্টর। বেসিক্যালি আমরা পিএন জাংশন ফটো ডায়োড দেখবো, যে পিএন জাংশন একটা ফটো ডায়োড কিভাবে কাজ করে থাকে, আর পিএন জাংশন ফটো ডায়োডের কনসেপ্টটা কিরকম হয়ে থাকে। যেমন এটা পিএন জাংশন ফটো ডায়োড, আমরা নর্মাল পিএন জাংশন ফটো ডায়োড কি হচ্ছে, সেখানে থেকে পি প্লাস এবং এন, এবং এখান থেকে যখন তুমি একটা ফোটন যেটা কিনা বাইরে থেকে আসতেছে সেটা সে রিসিভ করবে, এবং এর ফোটন এনার্জি হ্যাজ টু বি গ্রেটার দেন দ্য ব্যান্ড গ্যাপ এনার্জি, ব্যান্ড গ্যাপের থেকে বেশি। তাহলে সেটা কি হবে, সে ফোটনটা সে রিসিভ করবে এবং এখানে একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করবে। যে ইলেকট্রনটা ফ্লো করবে এইদিকে এবং হোলটা ফ্লো করবে এইদিকে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড থাকবে একটা, যদি এদিকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে যে ফোটনটা আছে সেই ফোটনটা রিসিভ করার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের কারণে পজিটিভ চার্জটা এইদিকে যাবে, নেগেটিভ চার্জটা এই দেবে, এবং এটাই একটা টিপিক্যাল রিভার্স বায়াস ফটোডায়োড, পিএন জাংশন ফটোডায়োড। ঠিক আছে, তো when a photon with energy greater than band gap, it becomes absorbed by the photo generated and absorbed to photo generated a free electron hole pair, that is an electron in conduction band and hole in valence band. Usually the energy of the photon is such that the photo generation take place in the depletion layer. Normally depletion layer এ photo generated এই কনসেপ্টটা তৈরি হয়, এবং সেটা থেকে সেখান থেকে আমরা পাচ্ছি ফটো কারেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটো ডায়োড এন্ড নরমাল ডায়োড? নরমাল ডায়োডের ক্ষেত্রে বাইরে থেকে যখন আমি চার্জ দিব তখন নরমালি সেখানে সেটা কি হবে, এই চার্জ দিলে এখানে একটা রিভার্স বায়াসের কি হবে, এখানে একটা ব্যান্ড গ্যাপ তৈরি হবে, এবং এখান থেকে কি ইলেকট্রন ফ্লো হবে। ফরওয়ার্ড বায়াস দিলে ব্যান্ড গ্যাপ মানে ব্যান্ড গ্যাপটা ছোট থাকবে এবং এখানে কি একটা এটাকে ওভারল্যাপ করে দিয়ে ইলেকট্রন ফ্লো হয়ে যাবে। ফটো ডায়োডের ক্ষেত্রে কি হবে, ফোটন যদি কোনো বাইরে থেকে আসে যেটার এনার্জিটা ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে বড়, তাহলে সেই ফোটনটাকে সে রিসিভ করবে এবং এই রিসিভ ফোটনটা ইএইচপি জেনারেশন করবে, এবং সেখান থেকে লাস্ট লাইক এই ব্যাটারির মতো যেভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফটো ডায়োড এবং একটা নরমাল ডায়োডের মধ্যে মেইনলি তফাৎ আমরা যদি বলি। আচ্ছা, র্যামোস থিওরেমটা যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নিয়ে আসি, সেটা হচ্ছে
photocurrent if আচ্ছা photocurrent কাকে বলা হলো এই যে বলা হলো the field E in the depletion layer then separates electron hole pair and drifts them in the opposite direction until they reach the neutral region as shown in figure 5.a. Drifting carrier generation generate a current called photocurrent in the external circuit that provides electrical signal. The photocurrent lasts for the duration it takes for the electron and hole to cross the depletion layer and reach to the neutral region. Okay. It should be mentioned that photocurrent in the external circuit is due to the flow of electron only, even though there are both electron and hole drifting towards the device. Electron এবং hole দুটোই ডিভাইসের দিকে ড্রিফট করে থাকে, কিন্তু ইলেকট্রনের ফ্লোর কারণে photocurrent বলা থাকে. Suppose there are n number of EHP generated. If we have integrated the photocurrent, we have to calculate how many charge, then we have to calculate only the charge, only the electronic charge, not ইলেকট্রন এবং হোল বোথ চার্জ. আমরা শুধুমাত্র ইলেকট্রনের চার্জটাকে ক্যালকুলেশন করব. এটা অনেকে ভুল করে ফেলে যে ইলেকট্রন হোলের চার্জ ক্যালকুলেশন করা, তা না, কিন্তু ইলেকট্রনের চার্জ ক্যালকুলেশন করলে আমরা ফটোকারেন্টের ক্যালকুলেশন পেয়ে যাব. এখন রেমস থিওরাম এন্ড এক্সটার্নাল ফটোকারেন্ট, এটা আসার আগে আমরা যেটা দেখব, আমরা আবার এখানে ব্যাক করব. সো যেটা হচ্ছে যে ফটো ডিটেক্টরের প্রিন্সিপালটা, an essential component in optical fiber communication converts light signal to electrical signal. System's performance is also determined by the detector. Near infrared detection যেমন 0.6 থেকে 1.6 মাইক্রোমিটার নিয়ার ইনফ্রারেড ডিটেকশন বলা যেতে পারে এটাকে. তোমার বলা যাচ্ছে যে ফটোডায়োড মেড যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইটিসি আর ইউজড অলসো 35 অ্যালয়. যেটা একটা আদর্শ ফটোডিওড বা ফটো ডিটেক্টর হতে গেলে তার কি কি বিশেষত্ব থাকতে হবে? এক হলো হাই সেন্সিটিভ থাকতে হবে, মানে চার্জ পার কারেন্ট পার রেডিয়েশনে কি পরিমাণ চার্জ কারেন্ট হচ্ছে সেটা. শর্ট রেসপন্স টাইম হ্যাজ টু বি শর্ট. একটা মিনিমাম নয়েজ থাকবে ইন্ট্রোডিউসড বাই দ্য ডিটেক্টর ফর বেটার ডিটেকশন. নয়েজ থাকবে সব সময়, নয়েজ অলওয়েজ থাকবে, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, কিন্তু নয়েজের মার্জিনটা থাকবে ছোট. স্টেবিলিটি অফ দ্য পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক উইথ টেম্পারেচার ভেরিয়েশন, মানে টেম্পারেচার ভেরিয়েশন হয়ে গেলে ফটো ডিটেক্টর যেন চেঞ্জ না হয়ে যায়, সেজন্য স্টেবিলিটি পারফরম্যান্স করা খুব গুরুত্বপূর্ণ. স্পেশালি যারা সোলার সেল নিয়ে কাজ করে, তারা যেটা করে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে সোলার সেল কাজ করে, তার এফিসিয়েন্সি বেশি দেখায়, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে সেই এফিসিয়েন্সি চেঞ্জ হয়ে যায়. আমি স্পেশালি কাজগুলো হয়ে থাকে, এবং তারা জাপানের দিকে, জাপানে যেটা করে, জাপান বা তারা অনেক অনেক হাই এন্ড এর সোলার সেল ডিজাইন করে, যেমন তাদের এফিসিয়েন্সি অনেক হাই, এফিসিয়েন্সি 30, 35, 37%, ট্যান্ডেম সোলার সেল, মাল্টিপল জেনারেল সোলার সেল, অনেক ধরনের লেয়ার দিয়ে সোলার সেল তৈরি করে, কিন্তু তাদের স্টেবিলিটি অফ দ্য পারফরম্যান্সে ধরা খেয়ে যায়. মানে যখন তুমি টেম্পারেচার ভ্যারিয়েন্স করে দিবা, সেই সোলার সেলের আপ ডাউন হয়ে থাকবে, সেই সোলার সেল তো মার্কেট পাবে না. সৌদি আরবে এক ধরনের রেজাল্ট দিবে, আবার সাসকাচুয়ানে আরেক ধরনের রেজাল্ট দিবে, তাহলে তো হবে না. ঠিক আছে? তো স্টেবিলিটি অফ দ্য পারফরম্যান্স একটা রিকোয়ারমেন্টের মধ্যে একটা. হাই স্টেবিলিটি, লো কস্ট, এগুলা জিনিসগুলো আমাদের কনসেপ্টে আসতে হবে পরে অপটিক্যাল ডিটেকশন. তো অ্যাবজর্ব জিনিসটা কিভাবে করে? মনে করি একটা ফোটন যেটা এনার্জি ইজি থেকে বেশি, চার্জ ইন ইন্টেন্সিটি, যখন একটা ফোটন এই ধরো এটা একটা সেমিকন্ডাক্টর, এটা সেমিকন্ডাক্টরের মধ্যে পড়বে, তাহলে এর মধ্যে ফ্লাক্স জেনারেট হবে, এবং কিছু দূর যাওয়ার পর ফ্লাক্স যদি এখানে 10টা থাকে, কিছুক্ষণ যাওয়ার পর 3টা হবে, এবং একটা পর্যায়ে এসে ফ্লাক্স শেষ হয়ে যাবে. তার মানে বোঝা যাচ্ছে যে ফোটন যখন ঢুকে তখন সে ডিকে করে, এবং ডিকে করে ফোটনের রেজাল্ট 0 চলে আসে. তাহলে ইন্টেন্সিটি, চেঞ্জ ইন ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি. Like change in intensity is equals to minus alpha I of x dx. ঠিক আছে? তাহলে intensity change at x point is intensity at start point minus e to the power minus alpha by x. This is called a famous Beer-Dambert law. ঠিক আছে? Beer-Dambert law হলো একটা ফেমাস ল, যেটা কিনা বলে থাকে যে ইন্টেন্সিটি যে পড়তেছে, সেই ইন্টেন্সিটি কি হারে চেঞ্জ আসছে, e to the power minus alpha x. x টা কি? x টা হলো যদি এখানে ইন্টেন্সিটি হিসেবে তোমার ix থাকে, এটা হচ্ছে ix into del I. তার মানে x দূরত্বে যে ইন্টেন্সিটি, আর আলফাটা কি ডিকে. প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য আলফা ডিফারেন্ট. যেমন ধরো এর ইউনিটটা হলো এনার্জি পার সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড. আলফা ইজ অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট অফ দ্য সেমিকন্ডাক্টর ডিপেন্ড আপন দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট. যেমন এটা একটা ছবি, যেখান থেকে আমরা বলতে পারি যখন ওয়েভলেন্থ যখন চেঞ্জ আসতেছে, আলফার ভ্যালু চেঞ্জ আসতেছে. আবার এইদিকে হলো ফোটন এনার্জি আছে, আর এদিকে হলো লাইট ডিপেন্ডেন্ট 1/আলফা. তার মানে দেখো, আমরা যদি গ্যালিয়াম আর্সেনাইডের কথা চিন্তা করি, যে গ্যালিয়াম আর্সেনাইড, খেয়াল করে দেখো গ্যালিয়াম আর্সেনাইডের আলফা কিন্তু, গ্যালিয়াম আর্সেনাইড কিন্তু কি একটা খুব বেশি রেঞ্জে নিয়ে কাজ করতে পারে না. তার রেঞ্জ মোটামুটি প্রায় 0.9 থেকে 0.6 এর মধ্যে, এর মধ্যেই আছে. ঠিক আছে? তো এই রেঞ্জের মধ্যে কাজ করে থাকে. যেমন ফোটন ভার্সেস ইনফিনিটি আমরা যদি চিন্তা করি, I naught equals to h mu phi naught. phi naught হচ্ছে তোমার ফোটন পার সেন্টিমিটার স্কয়ার. তাহলে কাট অফ ওয়েভলেন্থটা কি, মানে যেই ওয়েভলেন্থে তুমি কি কি পাবা, কারণ আমাদের ওয়েভলেন্থ লাগবে, যে ওয়েভলেন্থে আমাদের ফোটনটা অ্যাবজর্ব হবে, কারণ আমরা জানি কি h mu has to be greater than eg. তাহলে কাট অফ ওয়েভলেন্থ lambda c equals to 1.24 divided by eg in electron volt.
অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ডিক্রিজেস র‍্যাপিডলি এট দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সির পর অ্যাবজর্পশন রেডিয়েশন কমে। এই ইকুয়েশনটা জরুরি, যে যেই পয়েন্টে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি ল্যামডা সি ইকুয়ালস টু 1.24 ইজি মাইক্রোমিটারে। যেমন ধরো গ্যালিয়াম আর্সেনাইড যদি আমরা চিন্তা করি, গ্যালিয়াম যার কাট অফ হলো 1.24 ডিভাইডেড বাই ইজি যদি আমরা চিন্তা করি তাহলে 1.88 মাইক্রোমিটার। তাহলে 1.88 মাইক্রোমিটার ওয়েভলেন্থ রেঞ্জে, যেমন ধরো 1.88 মাইক্রোমিটার ওয়েভলেন্থ রেঞ্জে হলো তার কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে একটা বিশাল রেঞ্জ নিয়ে সে কাজ করতে পারবে গ্যালিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে। কিন্তু সিলিকন দেখো, সিলিকনের রেঞ্জটা কিন্তু খুব বেশ বড় না, এইটুক রেঞ্জের মধ্যে সে কাজ করে। সুতরাং সিলিকন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করাচ্ছে জার্মেনিয়াম ম্যাটেরিয়াল নিয়ে সোলার সেল তৈরি করা ইজিয়ার। সো এটা হচ্ছে অ্যাবজর্পশন এবং ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ট্রানজেকশন। এটা আমরা জানি যে অ্যাবজর্পশন যদি এটা এনার্জির সমান হয়ে থাকে তাহলে কি হবে, এখান থেকে এই কন্ডাকশন ব্যান্ড হয়ে যাবে। যদি এনার্জি থেকে বড় হয় তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে সে একটা এনার্জি ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সৃষ্টি করবে। আচ্ছা, আর যদি ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ হয়ে থাকে তাহলে আমরা জানি যে এখানে যে পয়েন্ট থেকে 1 থেকে 2 যাচ্ছে তাহলে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ হচ্ছে, কারণ এখানে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ মানে হলো গিয়ে কে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু জিনিস আছে যেমন ধরো লুমিনেসেন্স। লুমিনেসেন্স কাকে বলা হয়ে থাকে? লুমিনেসেন্স বলা হয়ে থাকে তোমার এই যে লাইট জেনারেশন হচ্ছে তাকেই বলছি আমরা লুমিনেসেন্স। এটা দুই ধরনের হতে পারে, ইফ ক্যারিয়ার আর এক্সাইটেড বাই ফোটন অ্যাবজর্পশন। ফোটনের অ্যাবজর্পশনের কারণে ক্যারিয়ার যদি এক্সাইটেড হয় তাকে বলছে ফটোলুমিনেসেন্স। আর যদি হাই এন্ড ইলেকট্রন বোম্বার্ডমেন্ট করে, যেমন ধরো তুমি ইলেকট্রন বোম্বার্ড করলা কোনো একটা ম্যাটেরিয়ালের উপর, তাকে বলছে কার্ডিওলুমিনেসেন্স। আর যদি ইন্ট্রোডাকশন অফ কারেন্ট, মানে যদি তার মধ্যে কারেন্ট ফ্লো করো স্যাম্পলের মধ্যে তাহলে ইলেকট্রোলুমিনেসেন্স তৈরি হবে। আর ডিফেক্টের মধ্যে দিয়ে যদি যায় তাকে বলে ফ্লোরেসেন্স। যেমন ধরো ফ্লোরেসেন্স তোমরা জানো, ফসফরাস আছে না, ফসফরাস দিয়ে তৈরি করে বিভিন্ন ম্যাটেরিয়াল। ফসফরাস ম্যাটেরিয়ালের মধ্যে যদি তুমি লাইট দাও, এটা আমরা আগেও বলছিলাম মনে হয়, তাহলে তার মধ্যে যে লাইট আছে সেটা ট্র্যাপ অবস্থা থেকে যায়, যার ফলে লাইট সরাই নিলে দেখবা যে ফসফরাস জ্বলজ্বল করতে থাকে। ফসফরাস বেসিক্যালি ফ্লোরেসেন্স থেকে হচ্ছে। ওকে, একটা অঙ্ক দেখি আমরা। কনসিডার সিলিকন, ক্যালকুলেট দ্য থিকনেস অফ সিলিকন স্যাম্পল that will absorb 90% of the incident photon if lambda equals to 1 micrometer আর lambda যদি 0.5 micrometer হয়। আমরা জানি ix equals to I naught e to the power minus alpha x, যেখানে lambda দেওয়া আছে 1 micrometer। তাহলে 1 micrometer যদি সিলিকন চিন্তা করি, এই সিলিকনে 1 micrometer আমরা আলফা পাচ্ছি 10 to the power minus 2, 10 to the power minus 2, এই যে এখান থেকে ছবি থেকে দেখতেছি আমরা, ঠিক আছে, 10 to the power minus 2। তাহলে I by I naught হলো গিয়ে 90%, মানে 0.9। কারণ I naught যদি তোমার I naught হলো গিয়ে একদম এক্সট্রিম পর্যায়ে তার 0.9%, I by I naught হলো কি তোমার কি 0.9। তাহলে আমরা যদি এটা বসাই দিই তাহলে যেটা পাচ্ছি x এর ভ্যালু 1 মাইক্রোমিটার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার একটা স্যাম্পল যদি থাকে, এখানে যদি ফোটন একটা পড়ে, তাহলে এখান থেকে যদি দূরত্ব চিন্তা করি এর থেকে প্রায় 1 মাইক্রোমিটার পর্যন্ত স্যাম্পলটা 90%, যে ইনসিডেন্ট লাইটটা আছে যদি I naught থাকে তাহলে এর থেকে 1 মাইক্রোমিটার দূরত্বে এর ইনসিডেন্ট লাইটটা হবে তখন 0.9, 90% অ্যাবজর্ব হয়ে যাবে 1 মাইক্রোমিটারের মধ্যে। কিন্তু যদি ল্যামডার ভ্যালুটা একটু ছোট হয় তাহলে দেখো 10 মাইক্রোমিটার সময় পর্যন্ত লাগবে তার পুরোপুরি অ্যাবজর্ব হতে। তার মানে ল্যামডা ছোট হয়ে গেলে কিন্তু তার মাইক্রোমিটার বেড়ে যাচ্ছে। তার মানে সিলিকন খুব একটা ভালো না, কারণ এর রেঞ্জের বাইরে সে কাজ করতে পারতেছে না। ঠিক আছে, ওকে। আরেকটা एग्जांपल আমরা দেখব, এটা বাদ দাও, এটা আমরা পরে নেক্সট ক্লাসে আমরা দেখব এই एग्जांपलটা। আজকে এটুকুই থাক। পিএন জাংশন ফটোডায়োড মোডস অফ অপারেশন আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তোমাদের কুইজ কবে বলছিলাম? কত তারিখ? 5 তারিখে বলছিলাম। জি স্যার 5 তারিখ। ঠিক আছে, 5 তারিখে, ঠিক আছে, ফাইনাল। তোমাদের লেজারের নোটটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো নোটটা 6 তারিখে, 6 তারিখ, হ্যাঁ সরি 6 তারিখে, কারণ 5 তারিখে তো তোমাদের ক্লাস নাই। 6 তারিখে, ওকে, নো প্রবলেম। স্যার আমাদের স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা স্যার আপডেট করা হয়নি স্যার, অ্যাটেন্ডেন্স লিংক 3 যেটা হওয়ার কথা স্যার। আপডেট করা হয়নি? না স্যার, লাস্ট ক্লাসেও স্যার আমরা স্যার অ্যাটেন্ডেন্স লিংক 2 তেই প্রেজেন্ট দিছিলাম। আজকে দাও, তাহলে আজকে আমি আপডেট করে দিব। আজকে দাও, আজকে দিয়ে লাস্ট শেষ, আজকে আপডেট করে দিব আমি। হ্যাঁ, স্যার আমাদের কুইজটা স্যার সোমবারের কথা, বাট স্যার আমাদের সোমবারে স্যার একটা ল্যাব ফাইনাল আছে তো স্যার, এটা কি মঙ্গলবার দেওয়া যায় স্যার? মঙ্গলবার তো না দিলে তাহলে বুধবার দিতে হবে। সরি, বৃহস্পতিবার দিতে হবে। না সরি, মঙ্গলবার ক্লাস আছে তোমাদের, তাই না? জি স্যার, মঙ্গলবার স্যার ক্লাস আছে। দাও দাও, অসুবিধা নেই। 7 তারিখে মঙ্গলবারে স্যার, মঙ্গলবারে অন্য ইয়াদের পিএসপি কুইজ আছে ওই দিন। বল।